আসসালামু আলাইকুম। রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটির ওয়ান শট সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই চ্যাপ্টার থেকে আসা বিগত ৫ বছরের যাবতীয় সিকিউ অ্যান্ড এমসিকিউ কোয়েশ্চেন ধরে সলভ করব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, এখানে বলা হয়েছে এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগটির জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে? তো আমরা এক্স ও ওয়াই কে আইডেন্টিফাই করি। তো এক্স মৌলটি হচ্ছে হাইড্রোজেন আর ওয়াই মৌলটি হচ্ছে নাইট্রোজেন। তো এরা গঠন করবে অ্যামোনিয়া NH3। তো এর জলীয় দ্রবণের প্রকৃতি জানার জন্য একে আমাদের পানির সাথে বিক্রিয়া দিতে হবে। তো এটি পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয়। তো এর জলীয় দ্রবণের প্রকৃতিও ক্ষারীয় হবে। তারপর বলা হয়েছে যৌগটির বন্ধন গঠন সহ ব্যাখ্যা করো। তার মানে আমাদের অ্যামোনিয়ার বন্ধন গঠন ব্যাখ্যা করতে হবে। তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2 2s2 2p3। আর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s1। তো যদি আমরা লুইস স্ট্রাকচার দেখি তাহলে দেখো মাঝখানে নাইট্রোজেন আর 3 দিকে 3টে হাইড্রোজেন। তো কি হয়, নাইট্রোজেন এবং হাইড্রোজেন এরা ইলেকট্রন শেয়ার করে। এভাবে ইলেকট্রন শেয়ার করে। আর একটি মুক্ত জোড় ইলেকট্রন থাকে এখানে। তো ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এরা সমযোজী যৌগ গঠন করে। কথায় 3টে হাইড্রোজেন পরমাণু একটি নাইট্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সমযোজী যৌগ গঠন করে। তো নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে বলা হয়েছে এ এবং সি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। তো চলো আমরা এ এবং সি কে আইডেন্টিফাই করি। তো এ এর সামনে দেখো এখানে 1s2 আছে আর পর্যায় 2 1s2 2s2 2p5। তাহলে এ মৌলটি কি হবে? এ মৌলটি হচ্ছে ফ্লোরিন। আর সি এর ক্ষেত্রে পর্যায় 4 আর শেষ স্তরের ইলেকট্রন বিন্যাস 4s1। তো 4 কি হবে? সামনে তো আর্গন পর্যন্ত সেম থাকবে। তাহলে সি হবে পটাশিয়াম। তো এ এবং সি দ্বারা গঠিত যৌগ কি হবে? পটাশিয়াম ফ্লোরাইড। তো চলো আমরা এদের ইলেকট্রন বিন্যাস করি। পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস হবে তোমার এ 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। আর ফ্লোরিনের ক্ষেত্রে 1s2 s2 2p5। তো বোঝাই যাচ্ছে যে পটাশিয়ামের একটি ইলেকট্রন ত্যাগ করতে হবে, যা ফ্লোরিন গ্রহণ করে একটি আয়নিক যৌগ গঠন করবে। তো দেখো লুইস স্ট্রাকচারের ক্ষেত্রে পটাশিয়ামের একটি ইলেকট্রন বাইরে, আর ফ্লোরিনের ক্ষেত্রে এই সর্বশেষ কক্ষপথে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। তো পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে, যা ফ্লোরিন গ্রহণ করবে করে পটাশিয়াম প্লাস হবে এবং ফ্লোরিন মাইনাস। এভাবে এরা পটাশিয়াম ফ্লোরাইড গঠন করবে। তো নেক্সট কোশ্চেনে যাই। এখানে বলা হয়েছে উদ্দীপকের আর মূল্যটি একাধিক যোজনী প্রদর্শনে সক্ষম। তো আর মূল্য কি এখানে? দেখো 1 নম্বরে দেখো C+2R থেকে CS2 তৈরি হয়েছে। তো সালফারকে এখানে আসার জন্য এখানে আর কে মাস্ট সালফার হতেই হবে। তো সালফার কিভাবে একাধিক যোজনী প্রদর্শন করে তা আমরা এখন দেখব। তো সালফারের ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2 2s2 2p6 3s2 3p4। তো আমরা একটু ভেঙে লিখি এটাকে 3s2 3p। তো দেখো এখানে একটি 2টি ইলেকট্রন প্রবেশ করে এভাবে, আর এখানে 1 2 3 4। আচ্ছা, যোজনী কি? যোজনী বলতে বোঝায় যে সর্বশেষ কক্ষপথে সর্বশেষ অরবিটাল গুলোতে বিজোড় ইলেকট্রন সংখ্যা। তো এখানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 2টা। এখন সালফারকে যদি উত্তেজিত করা হয় তো কি হবে জানো? সালফারকে উত্তেজিত করা হলে সালফারের 3p অরবিটাল থেকে এই ইলেকট্রনটা জাম্প করবে। জাম্প করে কোথায় যাবে? দেখো এখানে কিন্তু 3d অরবিটাল আছে একটা। যদিও 3d অরবিটালটা ফাঁকা আছে তবু তো আছে, তাই না? তো দেখো এই ইলেকট্রনটা জাম্প করে এখানে চলে যাবে। তো এখানে যদি চলে যায় তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা হবে দেখো?
1, 2, 3, 4। তো সালফারকে উত্তেজিত করা হলে এর বিজোড় ইলেকট্রনের সংখ্যা হবে 4। তো এর যোজনী কত হবে? 4। আবার সালফারকে যদি আরো উত্তেজিত করা হয়, তো এবার 3s থেকে s অরবিটাল থেকে একটা ইলেকট্রন জাম্প করে 3d তে চলে যাবে। 3d তে চলে যাবে। এখানে চলে যাবে। তাহলে দেখো এখন বিজোড় ইলেকট্রন কয়টা হইল? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তো এখন এর বিজোড় ইলেকট্রন হচ্ছে 6টি। তো এভাবে আর কি সালফারের যোজনী 2, 4, 6 হয়। তো কি এখানে বলা হয়েছে আর মূল্যটি অর্থাৎ সালফার একাধিক যোজনী প্রদর্শনে সক্ষম। তা আমরা দেখলাম এখানে, তাই না? তো এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। তো বলা হয়েছে উদ্দীপকের ডি যৌগটির বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো ডি ডি যৌগটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, বিক্রিয়া করে, এটা গ্যাস তৈরি করে আর ডি যৌগ তৈরি করে। তাহলে ডি কি হবে এখানে বলো তো? তো এখানে ডি হবে ক্যালসিয়াম ক্লোরাইড। তো এখন আমরা চলো ক্যালসিয়াম ক্লোরাইডের ইলেকট্রন বিন্যাস করি, ক্যালসিয়াম এবং ক্লোরাইডের। তো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আসে 2, 8, 8, 2। ক্লোরিনের করলে আসে 2, 8, 7। তো বোঝাই যাচ্ছে যে ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করবে, যা ক্লোরিন গ্রহণ করবে, তাই না? তো এটাকে আমরা লুইস স্ট্রাকচারের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথে দুটি ইলেকট্রন, আর এগুলো হচ্ছে ক্লোরিন অণু, ক্লোরিন পরমাণু। তো দেখো ক্লোরিনের ইলেকট্রন থাকবে এখানে কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7। তো কি হবে? ক্যালসিয়াম থেকে একটা ইলেকট্রন এখানে যাবে, আর একটা ইলেকট্রন এখানে যাবে। এভাবে এরা ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করবে, আর দুটি ক্লোরিন মাইনাস ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস হবে। এভাবে আর কি এরা ক্যালসিয়াম ক্লোরাইড গঠন করবে। তো বুঝতে পারছো? আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে বলা হয়েছে পি ও কিউ মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো এখন আমাদেরকে পি কিউ আর এস সবগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো চলো আমরা এদেরকে আইডেন্টিফাই করি। তো পি, দেখো পি এর ক্ষেত্রে দেখো প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন, তারপর কয়টা আছে? 6টা। তো পি কি? পি হচ্ছে আমাদের অক্সিজেন। পি হচ্ছে আমাদের অক্সিজেন। কিউ কি হবে? 2, 8, 1। কি হচ্ছে? সোডিয়াম। আর কি হবে? 2, 8, 2, 8, 5। তো আর কি হবে? আর হবে ফসফরাস। আর এস এর ক্ষেত্রে 2, 8, 7। তো এস কি হবে? 2, 8, 7 কার? ক্লোরিনের। তো গ নম্বরে বলা হয়েছে পি ও কিউ মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো পি ও কিউ মিলে কি তৈরি হয়েছে? সোডিয়াম ডাইঅক্সাইড। তো এটা একটা কি আয়নিক যৌগ না? আয়নিক কিনা সেটা আমরা চলো লুইস স্ট্রাকচারের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো দেখো কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, আর এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম। তো সোডিয়ামের একটা ইলেকট্রন এক্সট্রা, এখানে একটা ইলেকট্রন এক্সট্রা থাকবে। তো অক্সিজেনের ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6। কিভাবে দেখো? সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। আর অক্সিজেনের ক্ষেত্রে 2, 6। তো অক্সিজেনের দুটি ইলেকট্রন ঘাটতি আছে অষ্টক পূরণ হওয়ার জন্য, আর সোডিয়ামের এক্সট্রা আছে। তো সোডিয়াম কি করবে? ইলেকট্রনটা ত্যাগ করবে। সোডিয়াম থেকে একটা ইলেকট্রন এখানে যাবে, এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন এখানে আসবে। তো কি হবে এখানে? সোডিয়াম, দুইটা সোডিয়াম একটা করে ইলেকট্রন ত্যাগ করছে, করে সোডিয়াম প্লাস হয়েছে। আর অক্সিজেন দুটি অক্সিজেন গ্রহণ করে 2 মাইনাস হয়েছে। তো এভাবে আর কি সোডিয়াম ডাইঅক্সাইড তৈরি হয়। বুঝতে পারছো? ঘ নম্বরে বলা হয়েছে আর ও এস মৌলের বন্ধন গঠনকালে এর একটি যৌগের ক্ষেত্রে অষ্টকের নিয়ম ভঙ্গ করে। তো আর এবং এস, তো আর ও এস দ্বারা গঠিত যৌগ দুটি, এটা হচ্ছে PCl5 আর হচ্ছে PCl3।
তো এদের মধ্যে একটা মূল, এদের মধ্যে মানে একটা যৌগ অষ্টকের নিয়ম ভঙ্গ করে। তো অষ্টকের নিয়মটা কি জানো? অষ্টকের নিয়ম হচ্ছে সর্বশেষ অরবিটালে মানে সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকবে। তো পিসিএল থ্রির ক্ষেত্রে দেখো, তো পিসিএল থ্রির ক্ষেত্রে দেখো এই যে ফসফরাস। আচ্ছা দেখো ফসফরাসের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 5টি আছে। আবার যদি ক্লোরিনের সাথে যখন এরা বন্ধন গঠন করবে, তো ক্লোরিন থেকেও আরো 5টি ইলেকট্রন আসবে। তো মোট কয়টি ইলেকট্রন হলো? 5 ও 5 মিলে 10টি। পিসিএল থ্রির ক্ষেত্রে দেখো ফসফরাসের বাইরে 5টি ইলেকট্রন আছে, আর ক্লোরিন থেকে আরো 3টি ইলেকট্রন শেয়ার হবে। তাহলে কয়টি ইলেকট্রন হবে এখানে? 8টি। তো দেখো এখানে অষ্টকের নিয়মটা মেনে চলেছে হচ্ছে পিসিএল থ্রি, আর অষ্টকের নিয়মটা ভঙ্গ করেছে পিসিএল ফাইভ। দেখো আমরা এটার একটা স্ট্রাকচার দেখি। এটা হচ্ছে পিসিএল ফাইভ, সিএল, 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 আর হচ্ছে পিসিএল থ্রি। তো দেখো এখানে ইলেকট্রন কয়টা আছে? একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন। তো এখানে 5টা বন্ধন আছে, তার মানে এখানে 10টি ইলেকট্রন আছে। আর এখানে দেখো 3টি বন্ধন আর একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। তো এখানে 8টি ইলেকট্রন আছে। তো এটা অষ্টকের নিয়ম মেনে চলেছে, এটা অষ্টকের নিয়ম ভঙ্গ করেছে। তো পরবর্তী প্রশ্নে যাই। বলা হয়েছে উদ্দীপকের মূল দ্বারা উদ্দীপকের মূল দ্বারা গঠিত XY4 এবং ZY যৌগের একটি পানিতে দ্রবণীয় হলেও অপরটি অদ্রবণীয়। তো চলো আগে আমরা এদেরকে আইডেন্টিফাই করি। তো এক্স কি হবে বলো? ভর সংখ্যা 12, তার মানে এক্স হচ্ছে কার্বন। ওয়াই কি? ওয়াই এর ভর সংখ্যা 35, নিউট্রন সংখ্যা 18। ওয়াই হচ্ছে আমাদের ক্লোরিন। আর জেড কি? জেড এর ভর সংখ্যা 23, নিউট্রন সংখ্যা 12। তো জেড হচ্ছে আমাদের প্রিয় সোডিয়াম। তো এক্স ওয়াই ফোর যৌগটা কি আমাদের? XY4 হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। আর জেড ওয়াই যৌগটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। তো এদের মধ্যে একটি পানিতে দ্রবণীয় হলেও অপরটি অদ্রবণীয়। আচ্ছা আমরা কি জানি যে আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়, আর সমযোজী যৌগ এটা অদ্রবণীয় বলা যায়, কিন্তু আসলে ডিপেন্ড করে ওটা যে এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত। তো এটা আমরা আরো বিস্তারিত দেখবো সামনে। তো আমরা আপাতত মনে রাখি যে আয়নিক যৌগ হলে তা দ্রবণীয় হবে। তো এদের মধ্যে দেখো সোডিয়াম ক্লোরাইড এবং কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যৌগ। তো এটা আর কি এভাবে সোডিয়াম প্লাস একটি ইলেকট্রন ত্যাগ করে, আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তো এটা একটা কি আয়নিক যৌগ। আর কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে একটা কার্বন 4টি ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সমযোজী যৌগ গঠন করে। তো সে কারণে এটি অদ্রবণীয়। তো আমরা সমযোজী হলে যে সমযোজী মানে যে এটি পানিতে অদ্রবণীয় হবে, আসলে কিন্তু সেটা না। তো এটা আমরা সামনে একটা এক্সাম্পলে দেখব। তো আপাতত মনে রাখো যে আয়নিক যৌগ হলে তা পানিতে দ্রবণীয় হবে। তো নেক্সট কোয়েশ্চেন। ঘ নম্বরে বলা হয়েছে এক্স ওয়াই এবং জেড ওয়াই দ্বারা গঠিত যৌগের মধ্যে একটি পানিতে দ্রবণীয় হলেও অপরটি দ্রবণীয় হয় না। তো আগে আমরা এক্স ওয়াই জেড কে আইডেন্টিফাই করি। তো এক্স ওয়াই একটা সালফারের আগে একটা সালফারের পরে। তো এক্স ওয়াই কোনটা কি হবে? এক্স হচ্ছে কি ফসফরাস, আর ওয়াই কি ক্লোরিন। আর পটাশিয়াম এবং স্ক্যান্ডিয়ামের মাঝখানে কোনটি থাকে? ক্যালসিয়াম। তো জেড হচ্ছে কি ক্যালসিয়াম। তো এক্স ওয়াই দ্বারা গঠিত যৌগ কি? দুটি, একটা হচ্ছে PCl3 আর একটা হচ্ছে PCl5। জেড ওয়াই দ্বারা যৌগ গঠিত হবে কোনটা? ক্যালসিয়াম ক্লোরাইড। তো এদের মধ্যে একটা পানিতে দ্রবণীয় হবে আর একটা হবে না। তো আমরা জানি যে আয়নিক যৌগ
পানিতে দ্রবীভূত হয়। তো ক্যালসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। এখানে কি হয়? আয়ন উৎপন্ন হয়। তো ক্যালসিয়াম ২ টি ইলেকট্রন ত্যাগ করে আর ক্লোরিন ২ টি ইলেকট্রন গ্রহণ করে। আর ফসফরাস এর যৌগগুলো যেগুলো ক্লোরিনের সাথে তৈরি হয়, তো সেক্ষেত্রে এরা ইলেকট্রন শেয়ার করে। দেখো PCl3 এর ক্ষেত্রে প পটাশিয়াম মানে ফসফরাস ৩ টি ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে। করার মাধ্যমে সমযোজী যৌগ তৈরি করে। আর PCl5 এর ক্ষেত্রে ফসফরাস পেন্টাক্লোরাইড এটা কি করে? এটি ৫ টা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সমযোজী যৌগ তৈরি করে। আর আমরা কি জানি? যে আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়। আ আয়নিক যৌগ ক্যালসিয়াম কার্বনেট দ্রবণীয়। আর সমযোজী যৌগ এটা পানিতে দ্রবণীয় না, অদ্রবণীয়। তো এই কারণেই আরকি তোমার X, Y দ্বারা যে গঠিত হবে একটি দ্রবণীয় হবে পানিতে, আরেকটি হবে না। তো নেক্সট প্রশ্নে যাই আমরা। ঘ নম্বরে বলা হয়েছে ১ নম্বর অণুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং ২ এর নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে? তো ১ নাম্বার কি? সালফার ট্রাইঅক্সাইড। তো সালফার ট্রাইঅক্সাইডের গঠন দেখি আমরা। তো দেখো সালফার ট্রাইঅক্সাইড এভাবে তৈরি হয়। সালফারের শেষ কক্ষপথে আগে ইলেকট্রন বিন্যাসটা দেখি। সালফার ২, ৮, ২, ৮, ৬। তো এর লুইস স্ট্রাকচার অনুযায়ী এর শেষ কক্ষপথে এভাবে থাকে আরকি ইলেকট্রনগুলো। ১, ২, ৩, ৪, ৫, ৬। আর অক্সিজেন কি করে? অক্সিজেন ২টি ইলেকট্রন শেয়ার করে একটি অক্সিজেন। তো এভাবে আরকি অক্সিজেন ৩ টা অক্সিজেন মোট ৬ টি ইলেকট্রন শেয়ার করবে এর সাথে। এভাবে দেখো। অক্সিজেন ১ টা ২ টা, এখানে একটা অক্সিজেন, এখানে ২ টা, এখানে একটা অক্সিজেন, এখানে ২ টা। এভাবে আরকি ৬ টি ইলেকট্রন শেয়ার করবে সালফারের সাথে। শেয়ার করার মাধ্যমে এরা আরকি একটা বন্ধন গঠন করবে। তো দেখো, এখানে যদি ৬ টা বন্ধন তৈরি হয়, তাহলে ইলেকট্রন কটা আছে দেখো এখানে? একটা বন্ধন মানে ২ টি ইলেকট্রন। তো এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। ৬ টা বন্ধন আছে। ৬ টি বন্ধন। ৬ টি বন্ধন মানে কি? ১২ টি ইলেকট্রন। তোমাদেরকে কি এই গঠনগুলো আছে না? এই গঠনগুলো মনে রাখতে হবে। এই স্ট্রাকচার গুলো। এই স্ট্রাকচার গুলো মনে রাখতে পারলে তোমাদের আরকি সহজে কোয়েশ্চেন এর অ্যান্সার করতে পারবা। তো ৬ টি বন্ধন আছে। তাহলে ১২ টি ইলেকট্রন থাকবে এখানে। আর অষ্টকের নিয়ম অনুযায়ী কি? সর্বোচ্চ ৮ টি ইলেকট্রন থাকার কথা। থাকার কথা। কিন্তু আছে কয়টি? ১২ টি আছে। তার মানে ১ নাম্বার অণুটি অষ্টকের নিয়ম মানবে না। ২ এর নিয়ম কি? ২ এর নিয়ম হচ্ছে তোমার অরবিটালে ইলেকট্রন গুলো মানে একটি অরবিটালে ২ টি ইলেকট্রন। এটা হচ্ছে তোমার অরবিটালের মানে ২ এর নিয়ম, তাই না? তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একটি বন্ধন আরেকটা বন্ধন মানে মোট ৬ টি বন্ধনের ক্ষেত্রে ২ টি করে ইলেকট্রন আছে এখানে। তো এরা আরকি ২ এর নিয়ম মেনে চলছে। প্রত্যেকটা ইলেকট্রন ২ এর নিয়ম অনুসারে বন্ধন গঠন করছে। আরেক কথায় মানে সালফার তো তোমার মানে যে, যে মৌলগুলো অষ্টকের নিয়ম মানবে না, তারাই আরকি ২ এর নিয়ম মেনে চলবে। তো দেখো সালফার ট্রাইঅক্সাইড এখানে অষ্টক এবং ২ এর মধ্যে ২ এর নিয়ম মেনে চলেছে। তো পরবর্তী প্রশ্নে যাই। ঘ নাম্বারে বলা হয়েছে BA4 এবং AD একই ধরনের যৌগ কিন্তু একটি পানিতে দ্রবণীয়, অন্যটি অদ্রবণীয়। তো এখানে কি বলছে? আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। বি, এ এবং ডি। চলো আইডেন্টিফাই করি আমরা। তো এ মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে ১। তার মানে এ মৌল হচ্ছে হাইড্রোজেন। বি এর প্রোটন সংখ্যা ৬। তার মানে বি হচ্ছে কার্বন। সি এর প্রোটন সংখ্যা ১১। তার মানে সি হচ্ছে সোডিয়াম। আর ডি হচ্ছে ক্লোরিন। তো BA4 হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড সরি BA4 হচ্ছে মিথেন CH4 BA4 মিথেন। আর আমাদের AD হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো দেখো এরা কিন্তু দুজনেই সমযোজী যৌগ। কিন্তু একটি পানিতে দ্রবণীয়, অন্যটি অদ্রবণীয়। আমি তোমাদেরকে ১ম এ বলেছিলাম যে শুধুমাত্র
আয়নিক কিংবা সমযোজী যৌগ দিয়ে বিশ্লেষণ করা যায় না যে এটি পানিতে দ্রবণীয় হবে কিনা। তো এটা বোঝার জন্য আমাদের আরেকটা টার্ম লাগে, সেটা হচ্ছে পোলার, নন পোলার। যৌগ গঠনের ক্ষেত্রে যদি দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর চেয়ে বেশি হয়, তাহলে সেটি হবে পোলার। 0.5 হলে পোলার সমযোজী যৌগ, আর যদি 0.5 এর চেয়ে কম হয় তাহলে সেটা হবে নন পোলার। এখন নন পোলার যে যৌগগুলো আছে এগুলো পানিতে দ্রবণীয় হয় না, অদ্রবণীয়। আর যেগুলো পোলার সেগুলো হচ্ছে দ্রবণীয়। তো দেখো এখানে কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এটা হচ্ছে <0.5। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেনের 2.1 আর ক্লোরিনের 3.5। তো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখো মাছ গ্রেটার দেন 0.5। তো এটা হচ্ছে পোলার, পোলার সমযোজী যৌগ। তো দেখো এরা দুজনেই সমযোজী যৌগ, কিন্তু এটা হচ্ছে পানিতে দ্রবণীয় আর এটা অদ্রবণীয়। তো বুঝতে পারছো? তো আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য করে দেখবো, যদি 0.5 এর চেয়ে বেশি হয় তাহলে সেটা পানিতে দ্রবণীয়, আর কম হলে পানিতে দ্রবণীয় হবে না। তো পরবর্তী প্রশ্নে যাই। বলা আছে PS3 যৌগটির গঠন 2 এর নিয়ম অনুসরণ করে বর্ণনা করো। তো এখানে পি কে আইডেন্টিফাই করি আমরা। তো PQRS মৌলচারটির ইলেকট্রন বিন্যাসের স্তর যথাক্রমে 2 2 3 2। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের স্তর বলছে এখানে। আর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে 3 4 1 7। তো চলো আমরা পি কে আইডেন্টিফাই করি। তো পি এর ইলেকট্রনের স্তর কটা? দুইটা। পি এর ক্ষেত্রে দুইটা। তো দেখো 1s2 ফিল্ড, এবং দ্বিতীয় স্তরের ক্ষেত্রে দেখো 3টি ইলেকট্রন আছে। তো 2s2 2p1, 3টা ইলেকট্রন হইল। এস এর ক্ষেত্রে স্তর সংখ্যা 3টি। দেখো এস এর ক্ষেত্রে ইলেকট্রন স্তর সংখ্যা হচ্ছে 2 2 3 3। তো 3টি 1s2, দুটি আগে আমরা পূর্ণ করি 2s2 2p6। এখন 3 নম্বরের ক্ষেত্রে তৃতীয় স্তরে সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে এর 7। তো 3s2 3p5। দেখো 5 আর 2 7। তৃতীয় স্তরে 7টি আছে এবং প্রথম ও দ্বিতীয় স্তর পূর্ণ আছে। তো এই যৌগগুলো কি, চলো আইডেন্টিফাই করি আগে। তো পি কি হবে? 2 2 4 আর একে 5। তো 5 কার? বোরন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তো পি হচ্ছে কি? বোরন। আর এস কি বলো? দেখো 10 12 আর 5 17। তো এস হচ্ছে ক্লোরিন। তো PS3 যৌগটা হবে PCl3। আচ্ছা, এটা কি অষ্টকের নিয়ম অনুসরণ করে? চলো আমরা লুইস স্ট্রাকচারের মাধ্যমে দেখি। তো এটা হচ্ছে বোরন। এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন একটা, দুইটা, তিনটা, আর 3টি ক্লোরিন আসবে। Cl, ক্লোরিন, ক্লোরিন। এরা আর কি একটা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে BCl3 তৈরি করবে। তো দেখো মোট ইলেকট্রন কটা আছে বিশেষ কক্ষপথে ইলেকট্রন শেয়ার করার পর? 2 4 6। তো দেখো এখানে সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে। তার মানে কি হয়েছে, অষ্টক করার জন্য তো তোমার 8টি নিয়ম লাগবে, তাই না? 8টি ইলেকট্রন লাগবে। তো এখানে 6টি ইলেকট্রন আছে। তো এখানে কি হয়েছে, অষ্টকের সংকোচন। তো কোথাও যদি অক্টালের নিয়ম না মেনে চলে তাহলে সেটা অবশ্যই 2 এর নিয়ম মেনে চলবে। তো PS3 যৌগটি 2 এর নিয়ম অনুসরণ করে। বুঝতে পারছো? আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে ক নম্বরে বলা হয়েছে এ ও বি এর মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত হবে। তো আগে আমরা এ এবং বি কে আইডেন্টিফাই করি। এ এর পারমাণবিক সংখ্যা আছে 20, তো এ হলো ক্যালসিয়াম। আর বি এর পারমাণবিক সংখ্যা 16,
তো বি কি হবে? সালফার। তো এ এবং বি গঠন করে Ca ক্যালসিয়াম সালফাইড। তো আমরা এর ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। ক্যালসিয়ামের ক্ষেত্রে 2 8 8 2, আর সালফারের জন্য 2 8 6। তো ক্যালসিয়াম এবং সালফার আয়নিক যৌগ গঠন করে। ক্যালসিয়াম এই দুটি ইলেকট্রন ত্যাগ করে, যা এই সালফার গ্রহণ করে। তো দেখো, ক্যালসিয়াম 2 প্লাস, সালফার 2 মাইনাস। তো এটা একটা কি আয়নিক বন্ধন। আমাদের পরবর্তী প্রশ্ন বলা হয়েছে BF4 এবং DC3 DC2 যৌগের একটির গলনাঙ্ক কম হলেও অপরটি অনেক বেশি হবে। আমরা কি জানি? আমরা জানি আয়নিক যৌগ, আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, উচ্চ গলনাঙ্ক। তো আগে আমরা এদেরকে আইডেন্টিফাই করি। তো BA4, বি মূল্যটা কি? বি হচ্ছে 6, 6 কার্বন, কার্বন, আর এই হচ্ছে হাইড্রোজেন, তো CH4। আর DC2 যৌগটা কি হবে? ডি হচ্ছে ক্যালসিয়াম, আর সি হচ্ছে ক্লোরিন, তো ক্যালসিয়াম ক্লোরাইড। তো দেখো, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, আর মিথেন সমযোজী যৌগ। তাহলে কি হবে? কার কার গলনাঙ্ক উচ্চ হবে? কার? আয়নিক যৌগের উচ্চ গলনাঙ্ক হবে। তো এখানে ক্যালসিয়ামের গলনাঙ্ক হবে বেশি, আর মিথেনের গলনাঙ্ক হবে কম। তো পরবর্তী প্রশ্নে যাই আমরা। এখানে বলা হয়েছে M ও R দ্বারা গঠিত যৌগ এবং Q2 অণুর মধ্যে বন্ধন কি একই প্রকৃতির হবে? তো আমরা আগে সবাইকে আইডেন্টিফাই করি। এখানে M কি হবে? দেখো, M হবে সোডিয়াম, N কি হবে? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। দেখো, কিউ কি হবে? উপরেরটা এটা যদি ক্লোরিন হয়, সালফারের পরে আছে ক্লোরিন, তাহলে উপরে কি থাকবে? উপরে হবে ফ্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। তো MR দ্বারা গঠিত যৌগ MR, তো সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। Q2 অণু, Q2 কোনটা? Q2 হচ্ছে ফ্লোরিন, F2। কি হচ্ছে? ফ্লোরিন, তো এটা হচ্ছে F2। তো অণুর মধ্যে বন্ধন কি একই প্রকৃতির? আচ্ছা দেখো, এটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, একটা আয়নিক যৌগ, F2, এটা কি সমযোজী যৌগ। তো এদের মধ্যে কি বন্ধন কি একই প্রকৃতির হবে? না। তো কি সোডিয়াম ক্লোরাইড এরা কি করে? আদান প্রদান করে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করে। আর ফ্লোরিন গ্যাস কি করে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এটা হচ্ছে তোমার আয়নিক, আর এটা হচ্ছে কি সমযোজী। তো এদের বন্ধনের প্রকৃতি কি একই হবে? না, একই হবে না। তো পরবর্তী প্রশ্নে যাই। এখানে বলা হয়েছে ঘ নম্বরে 2 এর উভয় যৌগ পানিতে দ্রবীভূত হবে কিনা। তো দেখো, 2 এর উভয় যৌগ কোনটা? এটা হচ্ছে কপার সালফেট, আর এটা হচ্ছে কি অ্যামোনিয়া। তো কপার সালফেট কি? আচ্ছা, কপার সালফেট আমরা পড়েছিলাম এইরকম একটা কোশ্চেন এর আগে, আর হচ্ছে অ্যামোনিয়া। তো কপার সালফেট কি? একটা আয়নিক যৌগ না? আর অ্যামোনিয়া কি? সমযোজী যৌগ। আমরা জানি যে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগ
পানিতে দ্রবীভূত হয় না। আমরা কি এটা জানি? আসলে না। যদি এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সমযোজী যৌগের যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে বেশি হয়, তাহলে তা পোলার সমযোজী। আর পোলার সমযোজী পানিতে কি? দ্রবণীয়। তো আয়নিক যৌগ কপার সালফেট এটা তো পানিতে দ্রবীভূত হবেই। এটা হবে দ্রবীভূত হবে। আর এখন আমরা দেখব যে এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যদি 0.5 এর চেয়ে বেশি হয়, তাহলে তা দ্রবীভূত হবে। তো দেখা গেল যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3 আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। তো 3 মাইনাস 2.1 মাছ গ্রেটার দেন 0.5। তাহলে এটা কি হবে? পোলার সমযোজী। আর এরা কি? দ্রবীভূত হবে। তো নেক্সট প্রশ্নে যাই। এখানে বলা হয়েছে ডাব্লিউ এবং ডি দুটি মৌল ডাব্লিউ এবং ডি মৌল দ্বারা গঠিত যৌগের চিত্র এঁকে মুক্তজোড় এবং বন্ধনজোড় ইলেকট্রন সংখ্যা হিসাব করো। চলো আমরা আগে ডাব্লিউ এবং ডি কে আইডেন্টিফাই করি। ডাব্লিউ এর ক্ষেত্রে দেখো ডাব্লিউ মৌলটা কি হবে? আমরা আগের অধ্যায়ে পড়েছিলাম 12 ইন্টু 99 প্লাস 13 ইন্টু 0.75 প্লাস 14 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 100। তো এর পারমাণবিক সংখ্যা আসে কত? 12। তাহলে কি ডাব্লিউ হচ্ছে কার্বন। আর ডি মৌলটি তৃতীয় পর্যায়ের হ্যালোজেন গ্রুপের মৌল। তাহলে তৃতীয় পর্যায়ের হ্যালোজেন গ্রুপের মৌল কোনটা? ক্লোরিন। তো এখন আমাদের এদের একটা চিত্র আঁকতে হবে। তো CCl4 কার্বন টেট্রাক্লোরাইড কার্বন 4টি ক্লোরিন তো কি করে এরা ইলেকট্রন শেয়ার করে? একটা, দুইটা, তিনটা, চারটা। আর বাইরে থাকে 7টা মোট। এভাবে আর কি লুইস স্ট্রাকচার আঁকা হয়। তো এখন আমরা হিসাব করি যে এর মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে। তো দেখো আগে আমরা বন্ধন জোড় ইলেকট্রন হিসাব করব। তো বন্ধন জোড় আছে 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে বন্ধন জোড় কয়টা আছে? 4টা। আর মুক্তজোড় কয়টা আছে দেখো? ক্লোরিন আছে মোট 4টা। তো একটা ক্লোরিনে 1টা, 2টা, 3টা মুক্তজোড় আছে। তাহলে 4টা ক্লোরিনে 3 ইন্টু 4 তাহলে কি 12টি মুক্তজোড় ইলেকট্রন থাকবে। তো মুক্তজোড় ইলেকট্রন আছে কয়টা? 12টা। 12টি। পরবর্তী প্রশ্নে যাই। তো আমাদের সিকিউ পার্টটা শেষ হয়ে গেল। এখন আমাদের এমসিকিউ সলভ করা হবে। তো এমসিকিউ পার্টের প্রথম প্রশ্ন কোন যৌগমূলকের যোজনী 1? তো এখানে 4টা যৌগমূলক দেয়া আছে। তো নাইট্রেট কোনটা? নাইট্রেট হচ্ছে NO3 মাইনাস, কার্বনেট হচ্ছে CO3 2 মাইনাস, সালফেট SO4 2 মাইনাস, আর ফসফেট PO4 3 মাইনাস। তো যৌগমূলকের যোজনী 1 কোনটা হবে? যার 4 জায়গা আছে। তাহলে নাইট্রেট। আমাদের পরবর্তী প্রশ্ন যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অষ্টকের নিয়ম মেনে চলে। CCl4 মেনে চলে কি? আমরা একটু আগে দেখলাম এটা। হ্যাঁ মেনে চলে। BCl3 এটাও আমরা দেখেছিলাম। তো কি হয়েছিল এখানে? শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন ছিল। 3 দুগুণে 6টি ছিল। তো এটা মেনে চলে না। H2S এর ক্ষেত্রেও হ্যাঁ মেনে চলে। তাহলে উত্তর কি হবে? 1 ও 3। BCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কতটি হবে? তো আমরা একটু আগে হিসাব করলাম এই জিনিসটা একটু উপরে দেখো। উপরে আছে। তো দেখো এখানে বন্ধন জোড় ইলেকট্রন কোথায় ছিল? দেখো এখানে
ও এটা CCl4 ছিল। আচ্ছা, আমরা এখন PCl5 দেখব। তো চলো আমরা হিসাব করি। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। ক্লোরিন এভাবে দিই। ইলেকট্রন শেয়ার করে। তো বন্ধন জোড় ইলেকট্রন হবে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। এখানে কোয়েশ্চেনে বলা হয়েছে যে PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কতটি হবে? তাহলে ৫ টি হবে। আর বলা হয়েছে সালফার ডাইঅক্সাইডের যৌগে এস এর সুপ্ত যোজনী কত? আমরা কি সুপ্ত যোজনী জানি? সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। এখন সালফার ডাইঅক্সাইড কোনটা? SO2। তো এখানে সালফারের যোজনী কত? -4 +4। তো এখানে একটি যোজনী হচ্ছে 4 আর সালফারের সর্বোচ্চ হতে পারে কত? 6। তাহলে এর সুপ্ত যোজনী হবে 2। তো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোনটি পানিতে দ্রবণীয়? এখন এদের সংকেতগুলো দেখো। সাধারণ লবণ, সোডিয়াম ক্লোরাইড, সরিষার তেল, ন্যাপথলিন, কেরোসিন। তো সরিষার তেল তো পানিতে দ্রবীভূত হবে না। ন্যাপথলিন কি? একটা সমযোজী যৌগ। আর কেরোসিন কি? একটা জৈব যৌগ। তাহলে এটা কি হবে? সোডিয়াম ক্লোরাইড, যে একটি আয়নিক যৌগ। তো পরবর্তী প্রশ্ন, আয়ন গঠনের ক্ষেত্রে পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? আচ্ছা, পটাশিয়াম কি হয়? পটাশিয়াম হচ্ছে 19। পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে। করে কি হয়? পটাশিয়াম প্লাস, যার ইলেকট্রন সংখ্যা কত? যদি 19 থেকে একটা ত্যাগ করে তাহলে হয় কত? 18। তো 18 কার? 18 হচ্ছে আর্গনের। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন, এখানে বলা হয়েছে এ ও এম এর মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত হবে? তো এ কি? এ হচ্ছে সোডিয়াম। আর এম কি? আর্গনের আগে এম হচ্ছে ক্লোরিন। তো সোডিয়াম ও ক্লোরিনের মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত হয়? আয়নিক যৌগ, আয়নিক বন্ধন। তো পরবর্তী প্রশ্ন, এবার বলা হয়েছে বি ও এম দ্বারা গঠিত যৌগের সংকেত কত হবে? তো বি কি? বি হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। আর এম কি? এম হচ্ছে ক্লোরিন। তো গঠিত যৌগ হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো দেখো, তাহলে যৌগের সংকেত কি হচ্ছে? BM2। পরেরটায় বি ও এম দ্বারা গঠিত যৌগের সংকেত কি? আচ্ছা, এটা রিপিট হয়েছে। এটা হচ্ছে BM2। নেক্সটে বলা হয়েছে যে জি অম্লীয় অক্সাইড গঠন করে। আচ্ছা, আগে আমরা আইডেন্টিফাই করি। এটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন। জি কি হবে? জি হচ্ছে সালফার। তো বলা হয়েছে জি অম্লীয় অক্সাইড গঠন করে কিনা। আচ্ছা, জি এর অক্সাইড কি? সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড থেকে কি তৈরি করা যায়? সালফার ট্রাইঅক্সাইড। তো এখান থেকে আবার কি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা যায় না, মানে সালফিউরিক অ্যাসিড তৈরি করা যায় না। তাহলে এটা একটা কি? অম্লীয় অক্সাইড না? তো এটা একটা অম্লীয় অক্সাইড। তারপর বলা হয়েছে FM5 অষ্টকের নিয়ম মেনে গঠিত হয়। এফ কি? এফ হচ্ছে আমাদের ফসফরাস। তো FM5 কি? FM5 হচ্ছে PCl5। তো আমরা অলরেডি দেখে এসেছি যে PCl5 কি? অষ্টকের নিয়ম মেনে চলে না। এখানে অষ্টকের সম্প্রসারণ দেখা যায়। তো এটা হবে না। আর বি যে আয়নিক যৌগ, হ্যাঁ, বি যে আয়নিক যৌগ, ম্যাগনেসিয়াম সালফেট একটা আয়নিক যৌগ। তাহলে কি হবে এখানে? একও ৩। তারপর বলা হয়েছে যে উদ্দীপকের কোনটি উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট? তো আমরা জানি কি আয়নিক যৌগগুলো উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। তো এখানে দেখো যে সল্টটা তৈরি হয়েছে এখানে KX, সেটা হচ্ছে আয়নিক যৌগ একটা। তো আয়নিক লবণ যেগুলো আছে সেগুলোর উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক থাকে। তো এটা অ্যান্সার কি হবে? KX। এবার বলা হচ্ছে নাইট্রোজেনের একটি অণুতে কতটি বন্ধনজোড় ইলেকট্রন থাকে? তো নাইট্রোজেন অণু কোনটা? N2। তো আমরা N2 এর গঠন লক্ষ্য করলে দেখতে পারবো যে N ট্রিপল বন্ড N। তো বন্ধন জোড় ইলেকট্রন থাকে কয়টা? 3টা। এবার এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিডে
সালফারের সুপ্ত যোজনী কত? আচ্ছা, দেখি আমরা সুপ্ত যোজনী মানে কি? ম্যাক্সিমাম মাইনাস অ্যাক্টিভ। তো সালফারের সর্বোচ্চ যোজনী কত? 6 এবং অ্যাক্টিভ কত আছে দেখি আমরা। -6 + 2, তাহলে সালফারের কত হবে? +4। তো 6 - 4 = 2। তো সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 2। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত? তো এটা তো আমরা সবাই জানি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে KMnO4। এবার বলা হয়েছে যে কোনটিতে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে? তো দেখো আমরা আগে পড়ছিলাম না কার্বনের 2টা গঠন, হীরক আর গ্রাফাইট। তো এদের মধ্যে হীরক হচ্ছে ইলেকট্রন অপরিবাহী। আর গ্রাফাইট কি? ইলেকট্রন পরিবাহী। তো গ্রাফাইট কেন ইলেকট্রন পরিবাহী? এখানে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে। তাই এটার অ্যান্সার হবে কি? গ্রাফাইট। এবার বলা হচ্ছে জেননের যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কতটি হবে? তো জেননটি কি নিষ্ক্রিয় গ্যাস না? নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টি। পরবর্তী প্রশ্ন, কোন মৌলের অণুটিতে দ্বিবন্ধন বিদ্যমান? তো দেখো হাইড্রোজেনের বন্ধন হচ্ছে H সিঙ্গেল বন্ড, নাইট্রোজেনের ক্ষেত্রে ট্রিপল বন্ড, অক্সিজেনের ক্ষেত্রে ডাবল বন্ড, আর ক্লোরিনের ক্ষেত্রে সিঙ্গেল বন্ড। তো এখানে অ্যান্সার হবে এটা। ক্যালসিয়াম ফসফেটের একটি অণুতে কতটি পরমাণু আছে? তো এই জন্য আমাদের ক্যালসিয়াম ফসফেটের সংকেত জানতে হবে। তো ক্যালসিয়াম ফসফেটের সংকেত জানি আমরা। ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে Ca3PO4 2। তো কতটি পরমাণু আছে? ক্যালসিয়াম 3টি আছে, আর এখানে 5টি × 2, 5 × 2। তো মোট কত হয়? 5 × 2 = 10 আর 3 = 13। 13টি পরমাণু আছে। কোন নিষ্ক্রিয় গ্যাসের N শেলে 8টি ইলেকট্রন বিদ্যমান? কে হচ্ছে প্রথম, L হচ্ছে দ্বিতীয়, M হচ্ছে তৃতীয়, N হচ্ছে চতুর্থ। তো K = 1 হলে এটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। তো ক্রিপ্টনের জন্য N = 4। ম্যাগনেসিয়াম ফসফেটে পরমাণুর সংখ্যা কত? ম্যাগনেসিয়াম ফসফেটের সংখ্যা মানে আমাদের সংকেত কি? Mg3PO4 2। তো ম্যাগনেসিয়াম 3টা আছে। এখানে ফসফেট আয়নের ক্ষেত্রে ভিতরে আছে 5টি, বাইরে × 2, তাহলে 5 × 2 = 10 আর 3 = 13। কার্বন মনোক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? এখানে বলছে সক্রিয় যোজনী। তো কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO। তো অক্সিজেন -2, তাহলে কার্বন কি হবে? +2। তো সক্রিয় যোজনী হবে 2। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ধনাত্মক যৌগমূলক কোনটি? তো ফসফেটের ক্ষেত্রে দেখো PO4 3-, কার্বনেট CO3 2-, ফসফোনিয়াম PH4+, আর নাইট্রেট NO3-। তো এখানে ধনাত্মক যৌগমূলক শুধুমাত্র একটি আছে, এটা হচ্ছে ফসফোনিয়াম। এবার বলা হয়েছে কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কোনটি? এটা একটা তোমার জ্ঞানমূলক কোয়েশ্চেন। এটা হচ্ছে তোমার পটাশিয়াম। আমাদের পরবর্তী প্রশ্ন, হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রন কয়টি? তো হ্যালোজেনে কয়টি থাকে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। 7টি থাকে না? তো অ্যান্সার হবে 7। কোন যৌগের বন্ধন গঠন অষ্টক নিয়ম অপেক্ষা 2 নিয়ম অধিক কার্যকরী? এক কথায় কোথায় অষ্টকের নিয়ম অনুসৃত হয় নাই? দেখো PC3 ক্ষেত্রে হইছে। ফসফরাসের 2টি, মানে ফসফরাসের 5টি, আর ক্লোরিনের 3টি, 8। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3 + 3, 6। নাইট্রোজেনের ক্ষেত্রে 5 + 3, 8। আর NCl3 এর ক্ষেত্রে নাইট্রোজেনের কক্ষপথে ইলেকট্রন আছে 5টি, আর ক্লোরিনের 3টি। তো এখানেও 8টি আছে। তো শুধুমাত্র মানে নেই এখানে অষ্টকের নিয়ম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এটাই হবে আনসার।
ফসফেট মূলকের যোজনী কত? তো ফসফেট মূলক কোনটা? ফসফেট মূলক হচ্ছে PO4 3 মাইনাস। তো ফসফেট মূলকের যোজনী হচ্ছে -3 মানে 3। পরবর্তী প্রশ্ন, কোনটি দ্বিপারমাণবিক অণু গঠন করে? আচ্ছা, এদের আমরা গঠন দেখি। ফ্লোরিন। ফ্লোরিন কি গঠন করে দ্বিপারমাণবিক অণু? হ্যাঁ, F2। ওজনের ক্ষেত্রে O3, হিলিয়াম, হিলিয়াম। আর বেরিলিয়াম কি? Be। তো এদের মধ্যে দ্বিপারমাণবিক অণু ফ্লোরিন তৈরি করে F2। পরবর্তী প্রশ্ন আমাদের, কোনটি বোরন নাইট্রেটের সঠিক সংকেত? B3N2 না, Bn3 না, B2N না, Bn। আচ্ছা, বেরিলিয়াম বোরন নাইট্রাইট। তো নাইট্রেট আর ট্রাইটটা ঠিক মতো মনে রাখবা, এখান থেকে ভুল হওয়ার চান্স থাকে। পরবর্তী প্রশ্ন, FeCl3 যোগে Fe এর সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী মানে কি? ম্যাক্স মাইনাস একটিভ। তো Fe এর সর্বোচ্চ যোজনী কত? 3। আর এখানে কত আছে? -3 + 3। তো 3 - 3 = 0। তো এখানে সুপ্ত যোজনী হচ্ছে 0। তুতের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? তো তুতের সংকেত কি? কপার সালফেট * 5 অণু পানি। তো পরমাণু আছে কয়টি এখানে দেখো? 1 2 4 2 6 প্লাস ভিতরে আছে কয়টা? 3। আর বাইরে 5 দিয়ে আরো গুণ করা আছে। 3 + 15 আর 6 কত হয়? 21। ওজোন অণুর সংকেত কোনটি? O3। নিচের কোন অণুতে মুক্তজোড় ইলেকট্রন বেশি থাকে? তো চলো আমরা সবারই মুক্তজোড় ইলেকট্রন বের করে দেখি। নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেন অণু তো এরকম হয়, ট্রিপল বন্ড N, আর বাইরে থাকে এক জোড়া ইলেকট্রন। তো এখানে মুক্তজোড় আছে 2টা। অক্সিজেনের ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন থাকে 4টা। ক্লোরিনের ক্ষেত্রে 1 2 3 4 5 6। তো ক্লোরিনের ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন থাকে কটা? 3 3 6টা। আর হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো মুক্তজোড় ইলেকট্রন আছে কি? না, নাই। তো অ্যান্সার কি হবে? ক্লোরিন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন যৌগটিতে অ্যানায়ন ও ক্যাটায়নে ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান থাকে? তো দেখো, সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়াম প্লাসের ক্ষেত্রে অ্যানায়ন কয়টা থাকে? সোডিয়াম প্লাসে ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন থাকে কয়টা? 10টা। আর ক্লোরিনে থাকে কয়টা? 18টা। ক্যালসিয়াম সালফেটের ক্ষেত্রে 18, 2টি ইলেকট্রন ত্যাগ করলে 18টা হয়। আর সালফার 2টি ইলেকট্রন গ্রহণ করে কি হয়? 18টা হয়। তো এটা মিলছে। তো এটা হচ্ছে আমাদের আনসার। এসিটেট মূলকের যোজনী কত? তো এসিটেট মূলকটা আমাদের জানতে হবে। এসিটেট মূলকটা হচ্ছে CH3 COO মাইনাস। তো মূলকের যোজনী কত হবে? 1। পরবর্তী প্রশ্ন আমাদের, কোন মৌল দুটি যোজনী একই হবে? তো চলো আমরা এখন যোজনী বের করি। তো ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, জিঙ্কের 2, অ্যালুমিনিয়ামের 3, কপারের 2, সিলিকনের 4, সোডিয়ামের 1, নাইট্রোজেনের 3, আর ক্লোরিনের কত? -1। তো দেখো এখানে ক্যালসিয়াম আর জিঙ্কের ক্ষেত্রে যোজনী একই হয়েছে। তো এটা হবে আমাদের আনসার। তো এটাই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন। তো পরবর্তীতে আরেকটা কোনো চ্যাপ্টারের সিকিউ অ্যান্ড এমসিকিউ ক্লাস নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ।